ফার্স্ট ইয়ারে কোনো সিট পাওয়া যেত না, ফার্স্ট ইয়ারে কমন রুমে। এটা নিয়ে যে আমার যে কমন রুমের যে আমার বন্ধু বান্ধবরা 4-5 জনে মিলে এই ইয়েগুলো আমাদের বোনসগুলো নিয়ে কি যে গলদ গর্ম হচ্ছে, স্যার একেবারে যখন টের পাইলো যে আমি মেডিসিনে পরীক্ষা দিব বা এরকম প্রিপারেশন নিচ্ছি, বলো যে পই করে বলো যে তুমি যদি মানে সাইকিয়াট্রিতে থেকে মেডিসিনে চিন্তা করো কেরিয়ার, তাহলে তোমাকে কিন্তু বের করে দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি রেনাটা ক্যান্সার কেয়ার প্রেজেন্স দ্য ডক্টরস ডায়েরির আজকের আয়োজনে। আমাদের আজকের বিশেষ অতিথি লিজেন্ডারি অনকোলজিস্ট বাংলাদেশের প্রফেসর ডক্টর সারওয়ার আলম স্যার। তার সাথে আমরা কথা বলছি, নানা অজানা তথ্য আমরা জানছি। এই বিশেষ আয়োজনে আমাদের সাথে রয়েছে রেনাটা ক্যান্সার কেয়ার। রেনাটা ক্যান্সার কেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমরা শুনছিলাম আপনার শৈশবের কথা, পড়াশোনার কথা। তো স্যার, এই যে পলিটিক্যাল আনরেস্ট, এর মধ্যে পড়াশোনাও কন্টিনিউ করেছেন, আজকের আপনাকে আমরা পেয়েছি। তো স্যার, এই বাকি জার্নিটার কথা এখন একটু শুনি। ধন্যবাদ। তো আমার স্কুলের জীবন, ছাত্র জীবন, আমি খুব ভালো ছাত্র ছিলাম না, সত্যি কথা বলতে কি। আমি ওই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। কিন্তু আমার টার্নিংটা হয় না ক্লাস 9-এ। আমি যখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি, তখন আমার ভিতরে এক ধরনের ফিলিংস হয় যে আমাকে একদম ডাক্তার হতে হবে। এই মানে এই বোধটা বা এই চিন্তাটা কীভাবে ঢুকলো আমার মনে নাই। কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছিল যে আমি তখন ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় আমি থার্ড হয়ে যাই। থার্ড হয়ে যাই মানে আমার ওই জেটটা চেপে যায়, যে জন্য আমার এমনিতে থাকতো 8, 9, 10-এর ভিতরে রোল নাম্বারটা। তখন কিন্তু রোল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আপনারা জানেন, এখন জানি না হয় কিনা। অর্থাৎ তখন মেধাবৃত্তি কিন্তু রোল নাম্বার হইতো। তো ওই সবসময় 7, 8, 9-এর ভিতরেই থাকতাম, কিন্তু কখনোই ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হতো না। তো এই ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় আমি জেদের জন্য থার্ড হয়ে যাই। সেটা আমার টার্নিং পয়েন্ট ছিল। তো এই মানে সফলতার, মানে ক্লাস 8-এই স্যার আপনি ডিসাইড করে ফেলেছিলেন যে আপনি ডাক্তার হতে যাচ্ছেন। এক্স্যাক্টলি সো। তো সেই সময় থার্ড হয়ে যাওয়ার পরেই তো আমি ভালো ছাত্রের তকমা লেগে গেল। তো সবতে যখন তকমা লেগে যায়, তখন তকমাটাকে রেসপন্সিবিলিটি বেড়ে যায়, রক্ষা করতে হয়। তো ওই সময় আমাদের সময়, আপনার এখন আছে কিনা জানি না, তখন যেটা জীববিজ্ঞান বা জীববিদ্যা ছিল, জীববিদ্যার একটা অংশ ছিল হচ্ছে হিউম্যান অ্যানাটমি। ওইটা এখন আছে কিনা যায় না, তখন হিউম্যান অ্যানাটমি ছিল। তো ওই হিউম্যান অ্যানাটমি দেখে আমি আরও প্রভাবিত হই, ভালো লাগে। তখন আমার মনে আছে যে ওই যে আমরা যে এখন সেলটা দেখি, সেই সেলের ছবি ছিল, কিছু বুঝতাম না। দেখতাম যে কিছু তক্তার মতো জিনিস, যেগুলা এখন পরে শিখছি, যেগুলো হচ্ছে মাইক্রোটিবিউল, তারপর হচ্ছে এই বিভিন্ন ইন্ট্রাসেলুলার যে ইনগ্রিডিয়েন্টগুলো, হ্যাঁ ওগুলা। তো ওগুলো তো নাম টাম শিখতাম না, আমরা তক্তা আঁকতাম, লাঠি আঁকতাম, এসি আঁকতাম, গোল করে নিউক্লিয়াস, এগুলো আঁকতাম। তো এগুলো আমাকে খুব প্রভাবিত করে, যে হিউম্যান বডি, সেটাই বডির ইন্টারনাল স্ট্রাকচার আপনাকে প্রভাবিত করে। এরপরে যেটা হয়, আপনারা জানেন যে 1975-এর আগে আমাদের ছাত্র, এই আমাদের স্কুল কলেজে প্রচণ্ড অরাজকতা ছিল। এটা আপনাদের জানা ছিল কিনা? প্রচুর নকল হইত, এবং সেই সময় সরকার এগুলা নিয়ন্ত্রণ করতে পারতো না। কিন্তু 75-এর একটা সরকার, তো স্যার 75-এ পট পরিবর্তন হয়ে যায়, বলতে গেলে সবার অবস্থানটা চেঞ্জ হয়ে যায়, নকল টকল বন্ধ হয়ে গেল। এই হঠাৎ করে 74 পর্যন্ত এই ধরনের নকলের একটা বেসাতি ছিল আর কি। তো এটা তৎকালীন সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু 75-এ ঘটনা পরিবর্তন হয়ে গেল। তো 75-এ আমাদের এসএসসি। তো পরিবর্তন হওয়াতে যেটা হয়, যে বিশাল রকম একটা টাইট অবস্থা তৈরি হয়ে গেল সাংঘাতিকভাবে। এবং শুনলে অবাক হবেন, তখন এই এসএসসিতে সারা এই ঢাকা বোর্ডে, আমি অন্য বোর্ডের কথা বলি, সারা ঢাকা বোর্ডে মাত্র 700 জন ফার্স্ট ডিভিশন পায়। তার মধ্যে আমি তিনটা লেটার ছিল। লেটারে তখন খুব ইম্পর্টেন্ট ছিল, তখন তো আর জিপিএ টিপিএ ছিল না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। তো লেটারটা একটা ইম্পর্টেন্ট ছিল, স্টার মার্কের একটা ব্যাপার ছিল।
তো আমার স্টার মার্ক ছিল না, কিন্তু আমি 3টাতে নিয়ে ফার্স্ট ডিভিশন। তখন ফার্স্ট ডিভিশন আর খুঁজে পাওয়া যায় না। আমার সাথে আমার ভাইরা ছিল, আমার বন্ধু বান্ধব ছিল, এরা দেখি যে মানে চিপায় চুপায় ঘুরে বেড়ায়, কারণ রেজাল্ট ভালো না। তখন মেজরিটি রেজাল্ট ভালো ছিল না, বললাম যে সমস্ত ঢাকা বোর্ডে মাত্র 700 জন। যাই হোক, এরপরে আমি আনন্দমোহন কলেজে পড়ি। আনন্দমোহন কলেজটা একটা ঐতিহ্যবাহী কলেজ ময়মনসিংহের, আপনারা নাম শুনছেন। তো ইন্টারমিডিয়েটেও আমার ফার্স্ট ডিভিশন হয়। তো টার্গেট ছিল তো আমরা মেডিকেল কলেজ। তখন মেডিকেলের অ্যাডমিশনের বিষয়টা ছিল খুবই অদ্ভুত। সেটা হচ্ছে যে যে কেউ যে কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে পারতো নিজের অর্থাৎ চয়েস সে অনুযায়ী। যদি তখন ছিল 8টা মেডিকেল কলেজ, আচ্ছা, সেই সময় ছিল 8টা মেডিকেল কলেজ। ময়মনসিংহ মেডিকেল তো ছিল মনে হয় ময়মনসিংহ স্যার। ছিল। তো 8টা মেডিকেল কলেজে আমি 8টাতেই পরীক্ষা দিতে পারতাম, এই আচ্ছা। সুযোগটা ছিল আর কি। ওহো, তো ওই এখন করলো কি, আমি আমার একটা মানে ফ্যামিলি থেকে আমাকে কিছু বলা হয় নাই, আমি নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছি যে আমি শুধু ময়মনসিংহ মেডিকেল কলেজে পরীক্ষা দেব। আচ্ছা, ঠিক আছে। মানে যেন বাসায় থেকে আপ ডাউন করে করতে ওখানে পারেন সেজন্য? আরেকটা ঘটনা ঘটে। সেটা হচ্ছিল যে তখন একটা ওই ইয়ে ছিল আর কি, সেশন জট ছিল। আচ্ছা, সেশন জটের কারণে 77-এর যে ব্যাচটা আর 76-এর ব্যাচটা বসায় রাখছিল এসএসসির। এসএসসির 76-এর ব্যাচ আর 77-এ আমরা যে বের হইলাম, দুইটা একসাথে পরীক্ষা দিল হচ্ছে 77-এর অ্যাডমিশন টেস্ট। ও আচ্ছা, প্রচন্ড একটা প্রতিযোগিতা। কারণ 76-এর, এই জন্য 76-এর পরবর্তীতে এরা কিন্তু বেরিয়ে আসে, এমবিবিএস করে বেরিয়ে আসে 83-তে। আচ্ছা, এই 1983-র ব্যাচটা কিন্তু অত্যন্ত মেধাবী ব্যাচ বলা হয়। এখন ওনারা সবাই রিটায়ার্ড বা একটা অবস্থায় আছে, কিন্তু আমরা সেই সময় এমবিবিএস থেকে পরবর্তীতে ডাক্তার হিসেবে জানতাম যে এই 83-র ব্যাচটা হচ্ছে খুবই কোয়ালিটি, কারণ 76 এবং 77-এর সবচেয়ে ভালো ছেলেগুলাই এডমিশনটা পায়। তো এই প্রচণ্ড প্রতিযোগিতায় আমি বুঝতেই পারি নাই, বা আমার ফ্যামিলি থেকেও আমাকে বলা হয় না যে তুমি সিলেটে যাও, তুমি বরিশালে যাও, রংপুরে যাও, ওখানে পরীক্ষা দাও। আমি মনে করছি যে আমি ময়মনসিংহ মেডিকেলে চান্স পেয়ে যাব, কিন্তু আনফর্চুনেটলি আমি চান্স পাইনি। ও হ্যাঁ, অর্থাৎ সেটা হচ্ছে 77-এর অ্যাডমিশন টেস্টে চান্স পাইনি। তো আমি তখন এই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়ে গেলাম। ওটা তো পরীক্ষা দেওয়া ছিল, ভর্তি হয়ে গেলাম। ভর্তি গিয়ে ডক্টর অফ ভেটেরিনারি, ডিবিএম, ভেটেরিনারি মেডিসিন, ডিবিএম যেটা, অর্থাৎ পশু চিকিৎসা, তো ওটাতে ভর্তি হয়ে গেলাম। তো ভর্তি হয়ে গিয়ে ফার্স্ট কাজ হলো অ্যাপ্রন পরা, কিন্তু অ্যাপ্রন পরলে লাভ হবে কি? আমাকে তো সবাই বলছে তুমি কি এই মানে ওই 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 সাবজেক্টের সম্পর্কে একটা নেগেটিভিজম মানে ছিল, এখন চেঞ্জ হয়েছে হয়তো, বা নেগেটিভিজম ছিল। তো মানুষের ডাক্তার থেকে তুমি পশুর ডাক্তারের দিকে যেতেছো, ইত্যাদি ইত্যাদি, এসব কথা ভালো লাগে। তো যাই হোক, তো কোনো রকমভাবে 1 বছর কাটাইলাম, কিন্তু 1 বছরে যে ঘটনাটা হয়েছে, আমি 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 খুবই প্রাউড ফিল করি যে কৃষি বিশ্ববিদ্যালয় একটা বিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, কিন্তু আপনারা যদি যেয়ে থাকেন, সম্ভবত সবচেয়ে বড় ক্যাম্পাস যদি বর্ণাকারে থাকে সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটি। আর দ্বিতীয় বড় ক্যাম্পাস ছিল কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বিশাল ক্যাম্পাস, কারণ হচ্ছে যে তার কৃষি, তারপরে পোলট্রি, তারপরে হচ্ছে ভেটেরিনারি সায়েন্সের জন্য প্রচুর জায়গা লাগে, কারণ মানে তাদের বিভিন্ন গবেষণা, বিভিন্ন ইয়ের জন্য, মাছের জন্য, যেটা হচ্ছে মৎস্য বিভাগ, যেটা ফিশারিজ, প্রচুর জায়গা লাগে, প্রচুর জমি লাগে, সেজন্য বিশাল ক্যাম্পাস। তো এই ক্যাম্পাসে আমি যে 1টা বছর ছিলাম, এবং এই ভেটেরিনারি সায়েন্সে ছিলাম। ভেটেরিনারি সায়েন্সের যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এগুলো তো একই রকম। তাহলে আমি ওখানে আমার যে এটা হয়েছে, আমি পরবর্তীতে বলবো যে আমি ওখানে টার্মিনোলজিগুলো, অ্যানাটমিক্যাল টার্মিনোলজি, ফিজিওলজি, তো পুরাটাই একই রকম প্রায়, বা অ্যানিম্যাল ফিজিওলজি আর ফিজিওলজি খুব একটা তফাৎ নাই, বায়োকেমিস্ট্রি তো আছেই। তো এই জিনিসগুলো আমার কিন্তু জানা হয়ে গেছিল সেই 77-এ।
তো পরবর্তীতে আমি 78-এ চান্স পাই, কিন্তু 78-ও কিন্তু আমি আর ময়মনসিংহে ছিল। 78-এ আরেকটা ঘটনা ঘটে। 78-এ কিন্তু ওই একটা বেস না দুইটা বেস এই ঘটনাটা ঘটেছিল। এই ঘটনা যেন আর না হয়, আমি সেটা বলবো, আর বোধহয় হবেও না। সেটা হচ্ছিল যে নম্বরের ভিত্তিতে এই ভর্তি মানে সিলেকশন হয়, ছাত্র পরীক্ষা নেয়। এটা তখন তৎকালীন সরকার কেন করলো আমি জানি না। মানে এইচএসসি রেজাল্টের উপর, এসএসসি এসএসসি রেজাল্ট দুইটা মিলে। আচ্ছা আচ্ছা। তো এই দুইটা মিলে ভর্তি পরীক্ষা মানে সিলেকশন ভর্তি পরীক্ষা হয়নি। তো এই রেজাল্টের ভিত্তিতে আমি চান্স পেলাম হচ্ছে রংপুর মেডিকেলে, ওই মেধার ভিত্তিতে। তো ওটা আবার প্রায়োরিটি দিতে হয়, সবাই তো প্রায়োরিটি দেয়, ঢাকা মেডিকেল, চট্টগ্রাম মেডিকেল, মিটফোর্ড, তারপর হচ্ছে ময়মনসিংহ, এগুলাতে প্রায়োরিটি ফার্স্ট দেয়। রংপুর তখন রংপুর কিন্তু মানে অনেক পরে হয়েছে। এটা হচ্ছে রংপুর প্রতিষ্ঠা হয় সম্ভবত রংপুর মেডিকেল কলেজ, আমি রংপুর মেডিকেল কলেজ, এটা বোধহয় 76-এ বোধহয় প্রতিষ্ঠিত হয়, আমি যদি ভুল না করে থাকি। 76-এ না, তো আরও একটু আগে। তো নতুন মেডিকেল কলেজ, এটা হলো সবার শেষের প্রায়োরিটি আর কি। তো আমি ওটাতে চান্স পাই যাই। তো যেটা হয় সেটা হচ্ছে রংপুর আমি কখনো দূরের ডিস্ট্রিক্টে দু একটা বড় মানে ডিস্ট্রিক্টে এমনি বেড়ানোর হয়েছে, রংপুরের দিকে বা উত্তরের দিকে আমি কখনো যাওয়া হয়নি। তো আমার মনে আছে যে যে বললাম যে আমাদের অনেক ভাইয়ের জন্য যে এখন যে বাচ্চাদের ধরে ধরে নিয়ে কিন্ডার গার্ডেন, তারপর স্কুল কলেজে, ইভেন আমার ছেলের তো সে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন ডেন্টাল কলেজ থেকে পাশ করছে। আমার ওয়াইফকে দেখছি যে ডেন্টাল কলেজেও তাকে নিয়ে গেছে। তো এই হাতে ধরে নিয়ে যাওয়ার কালচার তো আমাদের ছিল না। তো কোনো এক রাত্রে, তখন তো ইন্টারসিটিগুলো ছিল না, কোনো এক রাত্রে তখন দ্রুতযান ছিল একটা আর কি, মেল ট্রেন, ভোরবেলা ময়মনসিংহ থেকে রংপুরের দিকে যেত। এটা হচ্ছে যমুনা পার হয়ে, তখন ব্রিজ ছিল না, যে যমুনা ব্রিজটা ছিল না। তো আমাকে একটা সুটকেস আর একটা তোষক বালিশ আর বইটি দিয়া আমাকে উঠাই দিল যাত্রী। আমি এখন কোথায় যাব, কিভাবে যাব, অজানা, অমুক তমুক, কি একটা অবস্থা। যাই হোক, কোনোদিন পদ্মা পার হয়নি তখন, যমুনা পার হয়নি তখন, যমুনা ব্রিজ ছিল না। এই রেলগাড়িগুলা এটা বাহাদুরাবাদ ঘাট ছিল, ওখান থেকে থেমে আর একটা ফেরি পার হয়ে, যাত্রীরা ফেরি পার হইতো, গিয়ে আবার নতুন আরেকটা ওই পারে ট্রেন অপেক্ষা করতো, সেটাতে সে এক এলাহি কাণ্ড, দৌড়াদৌড়ি করে আমাদেরকে ওখানে যায় আবার মানে কি বলে সিট দখল করতে। এদিকে বাক্স পেটরা, এদিকে দৌড়, এগুলো তো কোনো সময় আমার ইয়েতে ছিল না। যাই হোক, গেলাম। তারপরে আমাদের এক বড় ভাই ছিল ময়মনসিংহের, আমার বড় ভাইয়ের ফ্রেন্ড, ওনার কাছে উঠলাম, ভর্তি হইলাম। তো ওখানে এখনও যেটা ঘটনা ঘটে, তখনও তা ছিল যে ফার্স্ট ইয়ারে কোনো সিট পাওয়া যেত না, ফার্স্ট ইয়ারে কমন রুমে। তো বহু কষ্টে কমন রুমে একটা সিট করলাম, এক রুমে আমরা ছিলাম 17 জন আমার মনে আছে। তো 17 জন ছিলাম। তো সে সময় অ্যানাটমি কিন্তু এখন যে গ্রেজ অ্যানাটমি এত বড় ছিল না। আচ্ছা। আর এখন তো অ্যানাটমিটা, গ্রেজ অ্যানাটমি কিন্তু রেফারেন্স বুক হয়ে গেছে। এখন তো মোটামুটি ওই যে কিছু 84 অথবা এই ধরনের বইগুলা পড়েই তো ছেলেপেলেরা অ্যানাটমিটা দেখে। আর গাইটন ছিল, এখন তো জ্ঞানংটা, এখন এই মুহূর্তে কোনটা যায় না, তখন আমরা জ্ঞানং এখনো আছে স্যার। গ্রেজ অ্যানাটমি এখনো মেইন বই হিসেবে বলা হয় আর কি, কিন্তু স্টুডেন্টরা অতটা গোছু করতে পারে না। আমাদের তখন গ্রেজ অ্যানাটমি ছিল এরকম ছোট একটা বই, এত মোটা, কিন্তু এটার ভিতরেই সব, এবং সাদা কালো ছিল, আর কোনো বই ছিল না আর কি, এটাই ছিল। পরে আমরা পরে একটা গাইড বই পাই, কিন্তু আমাদের শিক্ষকরা গাইড বই দেখলে আমাদের ক্লাস থেকে বের করে দিত, নো গাইড বই, এটাই পড়তে হতো। এখন তো আমরা তো স্যার সিজ করে নেই গাইড বই দেখলে। তো এখন হচ্ছে কি, ওই গ্রেজ অ্যানাটমি, আর আমাদের ছিল তখন মেইন বই ছিল গাইটন। জ্ঞানংটা আমি জ্ঞানংটা পরে পোস্ট গ্রাজুয়েশনে আমাকে মেইন বই হিসাবে কনসিডার করতে হয়েছে। তো এই দুইটা বই, সাথে তো অন্যগুলো ছিলই। তো এই দুইটা বইয়ের আমার মনে আছে। আর ওই সময় আরেকটা ঘটনা ঘটছিল, সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হলো ওই 77-ই প্রথম
ইংরেজি মিডিয়াম থেকে বাংলা মিডিয়ামে এই যে এসএসসির কোর্স কনভার্ট করা হয়। আচ্ছা, অর্থাৎ ওই ৭৭-এর আগ পর্যন্ত কিন্তু ইংলিশ মিডিয়াম ছিল ইন্টারমিডিয়েটে, এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব ইন্টারমিডিয়েট। এই ট্রানজিশনটা আমাদেরকে খুব প্রভাবিত করছে। কে বাংলা মিডিয়ামে দিবে, কে ইংলিশ মিডিয়াম দিবে, কিছু ইংলিশ পড়ছি, কিছু বাংলাতে, একটা হাবিজাবি হয়ে গেছিল। তো পরবর্তীতে যারা মেইনলি বাংলায় পরীক্ষা দিচ্ছে, হঠাৎ করে ওখানে গিয়া সব ইংরেজিতে হয়ে হিমশিম খাইতে হয়। সেটা আমি এখনো বলি যে এই জিনিসটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। কারণ হচ্ছে এখন অনেক স্টুডেন্টের কিন্তু স্যার প্রবলেম হবেই তো। একেবারে ছোটবেলা থেকে যারা বাংলা মিডিয়াম, তাদের এখানে এসে একটু কোপ আপ করতে মেডিকেলে প্রবলেম হয়। সেই জন্য টোটালি তো যে ইংলিশগুলো আসে, ইংলিশগুলো তো একেবারেই ডিফারেন্ট আমাদের। আপনার মনে হচ্ছে একটু কম হওয়ার কথা, কারণ আপনি তো টার্মিনোলজি গুলাতে ওরিয়েন্টেড ছিলেন। আমি সেটাই বলছি যে আমার যেটা হয়েছে সেই সময় আমি দেখতাম যে কি বলে টিউবারসিটি, টিউবারকল, তারপরে জাইরাস, সালকাস, এগুলা যে কি জিনিস, এটা নিয়ে যে আমার যে কমন রুমের যে আমার বন্ধু বান্ধবরা 4-5 জনে মিলে এই ইয়েগুলো আমাদের বোনসগুলো নিয়ে কি যে গলদ গর্ম হচ্ছে, সে সময় আমি ঘুমাইতাম। কারণ আমার তো এই জিনিসগুলো টোটালি আমি দেখলাম যে এই টার্মিনোলজিগুলো তো আমার জন্য কিছু না। কারণ আমি 1 বছর ওই যে ওখানেও কি স্যার বোনস ফিশার একই জাস্ট এখন আপনার যে যে আমাদের ধরেন হচ্ছে যে কাওয়ের যে ইয়াটা না স্যার, এটা তো আছেই যে আমরা মেডিকেলে ভর্তির আগেও প্রত্যেক কুরবানির ঈদে ওই গরু জবাইয়ের সামনে দাঁড়িয়ে থাকতাম যে ওখানকার অ্যারেঞ্জমেন্টটা দেখবো। এটার মতোই হিউম্যান অ্যারেঞ্জমেন্ট। তাই না? একই তো। সেজন্য এই টার্মিনোলজি গুলোতে যে ওখানে টিউবারসিটি, টিউবারকল অথবা একই টার্ম। তো এই টার্মগুলো তো আমার একেবারে জানা। তখন যেটা হচ্ছে আমার ঘুমানো ছাড়া তো আর তখন কাজ নাই। কিন্তু আমার বন্ধু বান্ধবরা তখন গলদ গরম হচ্ছে যে কোনটা একেবারে সাংঘাতিক অবস্থা। তো ফিজিওলজিও তাই, ফিজিওলজি বায়োকেমিস্ট্রিও তাই, সমস্ত কিছু আমাদের জানা। তো তারা গলদ গরম হচ্ছে। তখন প্রফেশনাল এক্সামিনেশন কয়টা হতো স্যার? তখন হচ্ছে 4টা, 2 বছরের মাথায় একটা ফার্স্ট প্রফেশনাল, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, 3টা অ্যানাটমি ফিজিওলজি, অ্যানাটমি ফিজিওলজি। তো ও আচ্ছা, এই দুটো হইতো। এখন ফার্স্ট প্রফে বায়োকেমিস্ট্রিটা ইনক্লুডেড। বায়োকেমিস্ট্রিটা ফিজিওলজির সাথে হইতো, আলাদা কোনো সাবজেক্ট ছিল না, একসাথে। আর হচ্ছে এই ইয়েতে থার্ড ইয়ারে, অর্থাৎ থার্ড ইয়ারে থাকতে হচ্ছে জুরিসপ্রুডেন্স আর সেই সাথে কমিউনিটি মেডিসিন। আচ্ছা, ঠিক আছে। আর ফোর্থ ইয়ারে ছিল প্যাথোলজি, ফার্মাকোলজি, আর হচ্ছে জুরিসপ্রুডেন্স ছিল ইয়েতে, এই থার্ড ইয়ারে। আর ইয়েতে প্যাথোলজি আর হচ্ছে মাইক্রোবায়োলজি, কমিউনিটি মেডিসিন ফোর্থ ইয়ারে, আর ফিফথ ইয়ারে তো অন্যগুলো ছিল। তো যাই হোক, তো আমরা এটা হচ্ছে 78-79, 78-এ ভর্তি হলাম, 78-79 সেই সময় কিন্তু আরেকটা তো ফার্স্ট প্রফটা স্যার ভালোই কেটেছে। আমি মানে অনেক স্টুডেন্ট তো ডিপ্রেসড হয়ে যায়, পারবো না আমি, চলে যাব, কিন্তু সেটা আমার হয়নি। সেটা হলো আমি ফুরফুরে গায়ে ফুরফুরে বাতাস লাগাই আমার ফার্স্ট ইয়ার। আপনার ফ্রেন্ডরা জিজ্ঞেস করতো না যে তুমি এত ফুরফুরা কেন? ওই যে সবাই জানতো যে আমি বলেছিলেন স্যার। তো এটা নিয়ে কি আপনাকে কথা শুনতে হয়েছে মেডিকেলে? না, কারণ হচ্ছে যে অনেকেই 78, এবং ওই সময় আরেকটা ঘটনা ঘটে, সেজন্য বললাম যে এটা যেন আর না করা হয়। সেটা হচ্ছে যে নাম্বারের ভিত্তিতে হতে, এখন এটা হবেও না, নাম্বারের ভিত্তিতে হতে যারা 72, 73, 74-এ নকল করে পাশ করছিল, প্রচুর নাম্বার পাইছিল, ম্যাক্সিমাম স্টার মার্ক, এরা সামনে চলে গেছে। এরা হচ্ছিল গিয়া ওই নাম্বার কিছু কর্তন করা হয় ইয়ারলি। কর্তন করার পরও এই 73-এ পাশ করা ছেলেপিলেরাও কিন্তু এই 77-এ এসে চান্স পেয়ে গেছে। এবং এদেরকে আমরা দাদা ডাকতাম, কারণ দাদার বয়সী তো এরা। কোথায় 73, 74 আর কোথায় হচ্ছিল গিয়া এই আমরা 78, 77, 78। তো মানে তারা আসে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার যতটুকু মনে পড়ে ম্যাক্সিমামই তারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে ঝরে পড়ে।
এটা তো কন্টিনিউ করার কথা না। পারবে না তো। কেউ ব্যবসা করতো, কেউ এটা সেটা করতো, এইগুলো রেখে তারা মানে তখন মেডিকেলের মতো এরকম একটা কঠিন সাবজেক্টে ডিসিপ্লিনে সম্ভব, সেটাই। তো তারা তো ঝরে যায়, কিন্তু আসছিল। এই জন্য বলছি যে এটা সে সময় একটা বড় ভুল ছিল যে কি বলে নাম্বারের ভিত্তিতে সিলেকশন করা। আচ্ছা যাই হোক, স্যার, আপনার স্টাডি লাইফ শুনছি, আপনার সব কিছুই শুনছি, মাঝখানে একটু ছেলের কথা এসেছিল, ম্যামের কথা জি। এসেছিল, তো সেই ঘটনাটা কোন সময় এটা একটু হলো? পরে আর কি। একটু পরে। একটু পরে। আচ্ছা। তো যাই হোক, এখানে আরো একটা ব্যাপার আছে। যাই হোক, আমি এমবিবিএস পাশ করলাম। এটা আমার জন্য একটা মানে খুবই আমার অত্যন্ত অবিস্মরণীয় ঘটনা, এবং আপনি ডাক্তার, আপনিও বুঝবেন। সেটা হচ্ছিল যে আমার এমবিবিএস ফাইনাল প্রফ আমি এক চান্সে পাশ করি, মাশাআল্লাহ। এবং সেটা আমাদের সময়, আমি তো রাজশাহী ইউনিভার্সিটিতে রংপুর মেডিকেল আর রাজশাহী মেডিকেল ছিল, তখন তো বগুড়া টগুড়া ছিল না, 8টা মেডিকেল কলেজ। তো পরে আমরা যখন মানে হই, তখনই বোধহয় খুলনা মেডিকেল শুরু হয়। যাই হোক, তখন পাশের আর ছিল সম্ভবত, আমি যদি ভুল না করি, 30%। ও আচ্ছা। 30%। এখন দেখা গেল যে ওই যে আমি বললাম যে 1975-এ যে আমি ফার্স্ট ডিভিশন পাইছি, আমার মানে বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাওয়া যায় না, জঙ্গলে এরা ঘুরতেছে, ফ্যামিলিকে কেমনে মুখ দেখাবে। এটা হচ্ছে আমরা 84-তে আমি এমবিবিএস ফাইনাল দিই। তো ফাইনাল প্রপের রেজাল্টের সময় আমি অনেকে তো ছুটি ছাটাই তো এসে পড়ে, কিন্তু আমরা ইয়েতে ছিলাম, তখন ক্যাম্পাসে ছিলাম। আচ্ছা। রেজাল্টটা আসলো, আসার পরে দেখলাম যে পাশ করে গেছি। তখন দেখি যে অনেক বন্ধু বান্ধব তারা ফেল করছে, যেহেতু 30%। একেবারে সাংঘাতিক অবস্থা, পাশের মানে rate। পাশের লোকই খুঁজে পাওয়া যায় না। পাশের লোকই স্টুডেন্টই খুঁজে পাওয়া যায় না। এটা একটা স্মরণীয় মুহূর্তে, এটার কারণে যে পরে আমি এটা ফিল করছি যে অ্যাকচুয়ালি ফাইনাল প্রফে পাশ করাটার ভিতরে একটা মারাত্মক তাৎপর্য আছে। তাৎপর্যটা হলো এই যে এটা হলো মানে 180 ডিগ্রি, অর্থাৎ পাশ না করলে ছাত্র, আর পাশ করলে ডাক্তার, টোটালি 180 ডিগ্রি। জি স্যার। সেই জন্য এটা খুব সাংঘাতিক, জীবনের একটা বড় একটা ইম্পর্টেন্ট মুহূর্ত। সেটা হচ্ছিল যে আমরা পাশ করলাম, এবং আমাদের সময় কিন্তু আমাদের পরে অবশ্য তারাও মানে নিচ্ছে ওই সুযোগটা, অল্প কয়েকটা ব্যাচ নিচ্ছে, সব ব্যাচই নেয় নাই 85। সেই সময় এই তখন তৎকালীন এরশাদ সরকার ছিল, এবং এরশাদ সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী। আচ্ছা। উনি খুব কড়া টাইপের লোক ছিল আর কি। তখন কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা এখনও কিন্তু অনেক বিশৃঙ্খলা, আপনারা জানেন, বিশৃঙ্খলা তো চলছি, তখনও বিশৃঙ্খলা ছিল। ফাইল পাওয়া যেত না, কেরানিরা পোস্টিং দিত, আচ্ছা। ডিরেক্টর লেভেলে কিছু জানতোই না, এই ধরনের ঘটনাও ঘটছে আর কি পোস্টিং নিয়ে। তো সেই সময় কিন্তু ইন সার্ভিস ট্রেনিশিপ ছিল। আচ্ছা। মানে অ্যাকচুয়ালি অফিসিয়ালি বলতে হয় যে 1985 সনেও কয়েকটা ব্যাচ, সব মেডিকেল কলেজ না, কয়েকটা ব্যাচে ইন সার্ভিস ট্রেনিশিপ ছিল। কিন্তু কি ব্যাপারটা কি স্যার? ইন সার্ভিস ট্রেনিশিপ হলো যে আমরা ওই যেদিন থেকে ইন সার্ভিস মানে ইন্টার্নিতে জয়েন করলাম, সেদিন থেকে আমি ট্রেনিং কাউন্ট হবে? না, সে কাউন্ট তো অবশ্যই, সেদিন থেকে আমি সরকারি ডাক্তার? মেডিকেল অফিসার। ও আচ্ছা আচ্ছা। আমি তখন থেকে সরকারিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চলে গেলাম। তো কত বড় সুযোগ। চলো, কিন্তু এটা করলো কি আইএসটি, এটা কি ইন সার্ভিস ট্রেনিশিপ, এটা মানে সালাউদ্দিন কাদের চৌধুরী সেটাকে আমাদের আইএসটি হিসাবে আমাদের কাউন্ট করা হইলো। কিন্তু পরবর্তীতে ওই সময় কিন্তু ফার্স্ট বিসিএস স্বাস্থ্য শুরু হয়। আচ্ছা। তো সেটা হচ্ছিল ফার্স্ট বিসিএস স্বাস্থ্য হলো গিয়া 7 বিসিএস। 7 বিসিএসটা সম্ভবত 84-তে, আমরা তখন ইন্টার্নশিপ করতেছি। তো আমাদের সবাই এটা রিগ্রেট করা শুরু করলো, না আমরা তো চাকরিতে ঢুকে গেছি, আমরা এখন বিসিএস দিব কেন। কিন্তু সরকার খুব হার্ডলাইনে ছিল, যে জন্য একটা ফ্র্যাকশন, বিশেষ করে যারা আমাদের আগে পাশ করছে 83-তে, তারা 84-তে দিছে, কি বলে বিসিএস স্বাস্থ্য দিচ্ছে। এটা হলো ফার্স্ট আর কি 7th। আপনাদেরও দিতে হলো বিসিএস? আমরা আমাদেরকে বলা হয়েছিল, আমরাও গড়তেমে গলাম দিব না। তো তখন আবার আন্দোলন হইলো,
আমরা বেকার হয়ে গেলাম, আমাদের ইন্টার্নে ইন সার্ভিস ট্রেনে 1 বছরের পরে চাকরি দিবে না, কথা ছিল চাকরি ধারাবাহিকতা ছিল দিবে না, আমরা বেকার হয়ে গেলাম। বেকারের ভাবটা আপনাদের সময় বা আপনাদের মানে আমাদের পরের পেজ থেকে এই জিনিসটা মেন্টালি কিন্তু মানে সবাই জানে যে ইন্টার্নশিপের সময় শেষ হওয়ার পরে আমরা হব কি বলে চাকরি খুঁজতে হবে, আমাদেরকে বিসিএস দিতে হবে। তখন কিন্তু আমাদের এই থিঙ্কিংটা ছিল না, আমরা তো জানতাম যে আইএসটি চাকরি হয়ে গেছে, পাস করছি মানে গভর্নমেন্ট জব হোল্ডার। এক্স্যাক্টলি। তারপরে দিবে না আন্দোলন হলো, তখন একটা বড় ধরনের আন্দোলন হলো। আন্দোলনে 86-তে আন্দোলনটা পুরা 86-তে আন্দোলনটা হয়। পরে 86 সেপ্টেম্বর অক্টোবরে সিদ্ধান্ত হয় যে আমাদেরকে আবার চাকরিতে নেবে। আমরা কিন্তু 9 মাস দ্যাট ইজ হচ্ছে ডিসেম্বরের মানে আপনাদের দাবিটা মেনে নেওয়া হয়েছে, আমরা আবার সরকারি চাকরিতে আমরা জয়েন করলাম বিসিএস। বহাল থাকলেন আর কি, বহাল থাকলে কিন্তু মাঝখানে গ্যাপ পড়ে গেল। ওই গ্যাপের সময় এটা একটা দুঃসহ ব্যাপার। এখন তো আপনারা যারা এখন এমবিবিএস করতেছে বা আমাদের আগে এমবিবিএস করার পরে ইন্টার্নশিপের পরে যে তাদের বেকার থাকতে হবে বা তারা যে সরকারি চাকরিতে যাবে না, এটা তো এখন জানা, যে জন্য তাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকে। আমাদের মেন্টাল প্রিপারেশন ছিল না, মানে শাব্দিক অর্থে আমরা তখন আমাদের কি করতে হবে, কারণ সেই সময় ক্লিনিক তো এত ছিল না, হাসপাতালে এত ছিল না। আপনি এটা আমি 1985 সনের কথা, 86 সনের কথা বলছেন স্যার। হ্যাঁ, 85 এরকম কথা। সেই সময় তো ব্যাপক ক্লিনিক ছিল না, তো সে কারণে ওই যে ক্লিনিকে চাকরি করার বিষয়গুলো আমাদের মাথায় ছিল না, আমরা বেকার। তো এই বেকারে এখানে এইটা সেটা ঘুরে টুরে আমি সঙ্গে এসে পড়ছি, ঘুরে ফিরি, বন্ধুদের সাথে আড্ডা মারি, বন্ধুরা টাকা পয়সা দেয়, এটা দিয়ে চলে টুলি চাটা খাই। তো এভাবেই চলছিল আর কি। বাবার কাছে তো টাকা চাওয়া যায় না, ডাক্তার হয়ে গেছি। তখন কোনো ছেলে পেলে কেউ ক্লিনিকে চাকরি টাকরি কিছু করছে আর কি, কিন্তু আমাদের মাথায় এরকম ছিল না যে চাকরি করবে। তো পরে 86 অক্টোবরে আমাদেরকে আবার অ্যাডক বেসিসে নিয়ে নেওয়া হলো। তো আমরা যেটা করলাম ওই সময় কিন্তু একটা মানে আমাদের সমস্ত বাংলাদেশেরই এই যে যারা 1984-তে এমবিবিএস করছে, 85-তে ইন সার্ভিস ট্রেনিংশিপ করছে, 86-তে আবার চাকরিতে জয়েন করছে। তো সেই সময় এই আমাদের কিছু অংশ 8BCS কল করে, তখন এ তো 8BCSও দিবে না, তুমি তো চাকরি পেয়ে গেছে, আমরা আবার বিসিএস দিব কেন? কিন্তু আমাদের অনেক একটা অংশ কিন্তু 8BCS দেয়, আমিও দিই, এবং আমি আই ফিল প্রাউড এটার জন্য। যদিও আমরা মেইন স্ট্রিমের বিপক্ষে গিয়ে 8BCS এপিআর করছি, কিন্তু 8BCS এপিআর করাতে যেটা হচ্ছে কতগুলো আমার প্লাস পয়েন্ট এসছে। একটা হলো যে চাকরির রেগুলার মানে হচ্ছে এটাকে বলা হয় যে ওই অ্যাডক বেসিস থেকে রেগুলার হয়ে গেলাম। তারপর হচ্ছে হলো গিয়া বিসিএস এর সার্ভিসের যে রুলগুলা সেগুলো আমরা ভালো করে আর মানে ক্লিয়ার হইলাম। তারপরে হচ্ছে আমাদের ফাউন্ডেশন ট্রেনিংটা পাইলাম। তারপর হচ্ছে যে বিসিএস অফিসার হিসাবে আমাদের যে একটা অবস্থান, সুসংহত হওয়া, একটা অনার, সুসংহত হওয়া, এই জিনিসগুলো কিন্তু অ্যাচিভ করলাম। এটা পরবর্তীতে কিন্তু যারা বিসিএস দেয় নাই তারা কিন্তু মানে ডিপ্রাইভ হয়েছিল, এবং অনেক অনেক পরে প্রায় বোধহয় 8-10 বছর বা 7-8 বছর পরে তাদেরকে আপনারা জানেন একটা গ্রেডেশন লিস্ট আছে, অর্থাৎ সরকারি চাকরি করলে পরে তাদের চাকরির সিনিয়রিটি এবং এইজ অনুযায়ী এবং গ্রেড দেওয়া হয় বা গ্রেডেশন লিস্টের মধ্যে আসে। তারা কিন্তু গ্রেডেশন লিস্টের ভিতরে আসে নাই, এবং পরে তাদেরকে ওই 7-8 বছর পরে অনেক নানান রকম অফিসিয়াল নিয়মের মাধ্যমে তাদেরকে রেগুলার করে তাদেরকে গ্রেডেশন লিস্টের একেবারে পিছন দিকে তাদের লিস্টের সিরিয়াল আসে। সেই জন্য এগুলোতে আমরা আগায় গেছিলাম। যাই হোক, তা এরপর এটা তো একটা বড় ডিসিশন ছিল, মেইন স্ট্রিমের এগেইনস্টে গিয়ে আপনি ডিসাইড করে বিসিএস অ্যাপিয়ার করলেন, অনেক বড় ডিসিশন ছিল। তো লাইফের বড় বড় ডিসিশনগুলো কি স্যার উইদাউট এনি গাইডেন্স নিজেই নিতে পেরেছেন? অ্যাকচুয়ালি তাই, এটা অ্যাকচুয়ালি তাই। এখনকার ছেলেমেয়েরা আমরা তো পারি না। আমি এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এই যে ডিসিশন মেকিং এর বিষয়ে মানে আমার ফ্যামিলি আমাকে কখনোই কোনো ব্যাপারে মানে গাইড করতে হয় নাই।
এটা আপনি একটা সাংঘাতিক, এটা এটা আমি মনে করি যে এই নতুন প্রজন্মের এটা বোঝার ব্যাপার আছে। এই যে শেখার ব্যাপার আছে, হ্যাঁ স্যার। ডেফিনেটলি, কারণ ডিসিশন মেকিং এর স্বাধীনতা থাকতে হবে, এবং এই একজন এবিলিটি থাকতে হবে, স্যার। এবিলিটি থাকতে হবে, এবং এবিলিটিটা কিন্তু তার যে শিক্ষা, তার যে পারিবারিক পরিবার থেকে কিন্তু এই কনফিডেন্সটা, এবিলিটি তৈরি করে ছোটবেলা দিতে থেকে হবে, গ্রো করে দিতে হয় তৈরি করে আসলে। দিতে হবে। এখানে যেন বাবা নিজে মাদেরও নিজে- অনেক বড় একটা রোল কারণ আছে। দেখেন আপনি যেটা বলছেন একেবারে খুব একটা ইম্পর্টেন্ট জায়গায় আপনি হাত দিচ্ছেন। এই সিদ্ধান্তগুলো ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু নিচ্ছে। না, আমি স্যার চিন্তা করছি অ্যাজ এ মেডিকেল পার্সন, আমি যদি এরকম সিচুয়েশনে পড়তাম আমার কি 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 চিন্তা করতাম। তো এত বড় ডিসিশন নেওয়া অনেক কঠিন তো। তাই না? হ্যাঁ। সেজন্য বলছি যে এই যে এবিলিটিটা তৈরি আবার হয়েছে, স্যার ওই কথায় আসি, লাইফের তাহলে পরের যে মেইন ডিসিশনটা সেটাও কি নিজে নিয়েছেন নাকি ওটা ফ্যামিলি? সবই আমি নিচ্ছি, মানে নিচ্ছি আমি সিদ্ধান্ত। বিশেষ করে এখন বলতে পারেন যে বিয়ের ব্যাপারটা কি হয়েছে। জি জি, আমি ওটাই বিয়ের ইন্ডিকেট ব্যাপারটা করছিলাম আমি আর কি, বলি, স্যার। সেটা হচ্ছিল যে তার আগে আমাকে বলতে হবে, সেটা হচ্ছে যে আমার ফার্স্ট অ্যাডক বেসিসে যখন আমাদেরকে রেগুলার করলো সেই সময় সরকার 86 সনে, জি। সেই সময় আমার ফার্স্ট পোস্টিং হয়ে গেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, ও, যে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর Important রহমানের। স্থান এখন তো। সেটা সম্পর্কে আমার কিছু কথা বলতেই হবে। সেটা হচ্ছিল যে সেই সময় আমি টুঙ্গিপাড়া গিয়ে, টুঙ্গিপাড়ায় তখন উপজেলা হেলথ কমপ্লেক্স পুরাটা হয়নি, মানে ঘোষণা হয়েছে তখন তো উপজেলা হয়ে গেছে, এরশাদ সমস্ত থানাগুলোকে উপজেলা করছে এবং ওটাকে উপজেলা হেলথ কমপ্লেক্স বলা হয়তো। ওই উপজেলা হেলথ কমপ্লেক্সের যে এখনকার স্ট্রাকচারগুলো দেখেন, এই স্ট্রাকচারগুলো তখন ছিল না, ওই টুঙ্গিপাড়ায় ছিল না। এবং টুঙ্গিপাড়ায় তখন সত্যিকার বলতে কি যে আমাদের একটা মানে ভুল ধারণা আছে, সেটা পরবর্তীতে অবশ্য আবার পরিষ্কার হয়ে যায় যে উনি টুঙ্গিপাড়ার প্রতি মানে শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়ার প্রতি বিশেষ কোনো নজর দেয় নাই, এই কথাটা আমি বলতে পারি। উনি সারা বাংলাদেশের যে তখন বিশৃঙ্খলা তো চলছিল, মানে মানে প্রশাসন তো ভালো চলছিল না, আমরা তো দেখছি, যে জন্য উনি একদলীয় সরকারে চলে গেল। একদলীয় সরকারটাও গ্রহণযোগ্য হয়নি, এগুলো তো আমরা জানি, ইতিহাসের অংশ। তো আমি ওইটা বলছি যে আমি টুঙ্গিপাড়ায় গিয়ে দেখি টুঙ্গিপাড়া একটা সাংঘাতিক, এটা হলো একটা সিঙ্গাপুর, এরকম না, একেবারেই রাস্তাঘাটও ছিল না। এবং আপনি শুনলে অবাক হবেন যে গোপালগঞ্জে আমরা সিভিল সার্জন অফিসে জয়েন করার পরে 3 ঘন্টায় নৌকা দিয়া টুঙ্গিপাড়ায় গেছি। ও, সারাদিনে একটা ট্রলার সকালে যাইতো, বিকালবেলা আসতো একটা ট্রলার। ওই জায়গার নিচু বিল এলাকা, রাস্তা হয়নি তখন, রাস্তা হয়নি। এবং আমি প্রায় 7-8 মাসের মতো ছিলাম। আমি অক্টোবরে গেছি, ফেব্রুয়ারিতে সম্ভবত চলে আসছি। তো ওই ফেব্রুয়ারির শেষের দিকে একটা রাস্তা গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় তৈরি হয়। তখন টুঙ্গিপাড়ার মেইন কমিউনিকেশন ছিল গিয়া ওই একটা নৌকা আর হচ্ছে ওদিকে হচ্ছে মধুমতি নদীটা ছিল, মধুমতি নদীটা হচ্ছে টুঙ্গিপাড়ার সাথে ওই যে ইয়েগুলা, যে স্টিমারগুলা অথবা যে লঞ্চগুলা যেত বরিশালের দিকে, তারা এখানে একটা স্টপেজ ছিল আর কি এই ইয়েতে। তো এই হলো কমিউনিকেশন। এবং আর বাড়িঘর টাড়িঘর এগুলো ছিল। তো তখন 86-তে অলরেডি 75-এর ঘটনা পরে তো ওনার যে কবর কিন্তু পরিত্যক্ত, কেউ থাকতো না সে সময়, সবই তো দেশ ছাড়া। তো তখন কবরের কথা আমার মনে আছে, আমরা কবরটা দেখতে যাই, তো কবর কিন্তু তখন শ্যাওলা পড়া ছিল, কারণ কেউ দেখভালের কেউ ছিল না। তো এই অবস্থা, বাড়িঘর মানে কেউ নিঃশূন্য, মানে জনশূন্য, কেউ ছিল না। তো পরবর্তীতে যে এখন যে স্থাপনাটা, তো অনেক পরে করা হয়েছে, শেখ হাসিনার আমলের সময় করা হয়েছিল, কিন্তু তখন আমরা কিছু দেখিনি। তো যাই হোক, তো ওই সময় এই ঘটনাটা আমার মনে আছে যে মানে টুঙ্গিপাড়া তখন মানে শেখ মুজিবুর রহমান সারা বাংলাদেশ নিয়ে যে বিশৃঙ্খলা, টুঙ্গিপাড়ার জন্য এখন তো যারা সরকারে থাকে বা আমরা বিগত সময় দেখছি, সরকার থাকলে তার জেলাটাকে, তার মানে এলাকাটাকে খুব মানে ডেভেলপ করায়, তখন কিন্তু ওইটা আমরা দেখিনি। তো যাই হোক, এরপরে আমি চলে আসলাম। আর এই গল্পটা আমাকে করতে হবে বিয়ের সময়, বিয়ের আগের। যেটা হলো যে আমি আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গায় পোস্টিং নিই ওখান থেকে। সেটা হচ্ছিল যে আমার পিতামাতার অথবা আমার যে পূর্বসূরিদের যে
থানা বা পরবর্তীতে উপজেলা, সেটা হলো গিয়া একেবারেই নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চল, একেবারে পাহাড়ি অঞ্চল। এখন অনেকেই চিনে, কারণ ওখানে কয়েকটা বেশ পর্যটন স্পট তৈরি হয়েছে ইয়েতে, সেটা হলো কলমাকান্দা। আচ্ছা, কলমাকান্দার কথা এখন অনেকেই শোনে ওই কিছু টুরিস্ট স্পট তৈরি হতে। এই কলমাকান্দা ছিল একটা, এটা হচ্ছে হাওর অঞ্চল বা বিলের অঞ্চল, এটার কমিউনিকেশন ভালো ছিল না। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি আমার যে পৈতৃক এলাকা, যেটা আমার বাবা মা ওখান থেকে বড় হয়ে পড়ে সেখানকার আসছে, মানুষদেরকে আমি চিকিৎসা সহায়তা দিব। তো গেলাম, আমার যাওয়াটা এখনো মনে আছে, মানে কাঁচা রাস্তা, একটা রিক্সা দিয়া কিছুক্ষণ পরে পরে ভাঙা, রিক্সা থেকে নামি আবার উঠি, এই যে প্রায় 18-19 কিলো একটা স্টেশন থেকে। এটাও স্টেশনের নামটা আপনারা শুনে থাকবেন ওই হুমায়ুন আহমেদের গল্প বা উপন্যাসের ইয়েতে, ঠাকুরগোনা স্টেশন। এটা মোহনগঞ্জের আগে একটা স্টেশন, ঠাকুরগোনা, বারাট্টা, তারপরে মোহনগঞ্জ, এগুলা কিন্তু পাশাপাশি স্টেশন। এই ঠাকুরগোনা স্টেশন থেকে আমরা রাস্তায় রিক্সা দিয়া প্রায় 14 মাইল, অর্থাৎ 19 বা 18 কিলো রিক্সা দিয়ে আমি আমাদের ইয়েতে যাই। গিয়ে ওখানে যাই দেখি যে একটা উপজেলা হেলথ কমপ্লেক্স বিল্ডিং আছে, কোয়ার্টার টোয়ার্টার আছে। এটা কেন, এটা একটা মিরাকল যে ওই প্রত্যন্ত অঞ্চলে উপজেলা পূর্ণাঙ্গ হেলথ কমপ্লেক্স, পূর্ণাঙ্গ 50, তখন 50 বেড না, তখন বোধহয় 20 বেডের ছিল, তো 20 না বা 30 বেডের ছিল এই হাসপাতাল, কোয়ার্টার টোয়ার্টার, তো ওগুলো তৈরি হয়ে যায়। তো গেলাম, কিন্তু মানে বিদ্যুৎ ছিল, কারেন্ট ছিল, কারেন্ট কিন্তু পর্যন্ত ছিল না আর কি, কি বলে এই আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত ছিল না। পরবর্তীতে আমি যাওয়ার কিছুদিনের পরেই এখানে কানেকশন দেয়। কারণটা ছিল গিয়া নদীর এই পার ওপার, মেইন উপজেলা শহরটা বা উপজেলা বাজারটা এটা ছিল এক পাশে, আর নদীর আরেক পাশে ছিল উপজেলা হেলথ কমপ্লেক্স। তো ওখানে প্রায় দীর্ঘ 5-6 বছর আমি কাটাই, সে এক বিশাল কাহিনী। এটা আমার আরেকটা, আমি মনে করি যে আমার অভিজ্ঞতার ঝুলিতে ভারী হয়েছে। কারণ হচ্ছে আমি গ্রামের মানুষের মানসিকতা, গ্রামের মানুষের ঘটনা, এইগুলা, মানে আমি এই জন্যই বলি যে 2 বছর মানে এই বিসিএস দেওয়ার পরে মেডিকেল অফিসার হিসাবে 2 বছর গ্রামে থাকতে হবে, সরকার যেটা বাধ্যবাধকতা করছে, আমি মনে করি এটা বাধ্যবাধকতা না, এটা উচিত যে বাংলাদেশে ডাক্তার হিসাবে প্রফেশনাল হইতে, অর্থাৎ হচ্ছে যে একজন পেশাজীবী ডাক্তার হিসাবে বা ডাক্তারি করতে গেলে তাকে রুট লেভেলে 2 বছর থাকা উচিত। এটা মানুষকে চেনা, স্বাস্থ্য ব্যবস্থাটাকে চেনা, তারপরে হচ্ছিল গিয়া মানুষের বৈশিষ্ট্য চেনা, ওখানের আর্থসামাজিক অবস্থাগুলো বোঝা যায়, এটা ডেফিনেটলি। এবং যারা উপজেলা থেকে, এখন তো সবাই তো 2 বছর করে আসছে, প্রত্যেক উপজেলা থেকে আসছে যারা, তারা কিন্তু এই কথাটা বলে যে উপজেলায় গেলে পরে বাংলাদেশের গ্রামের বা আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিকতা, চরিত্র, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এগুলো কিন্তু বোঝা যায়। তা আমি 5-7 বছরে আমার এই প্রাপ্তিটা হয়েছে। আমি ওই এলাকাটাতে থেকে আমি জিনিসগুলো বুঝতে পারছি যে স্বাস্থ্য ব্যবস্থার সাথে এটার কী সম্পর্ক হলো যে আমার যদি চিকিৎসা দিতে হয়, স্বাস্থ্য ব্যবস্থার সাথে যদি সংযুক্ত থাকতে হয়, তাহলে আমাদের মানুষের চরিত্র, মানুষের চাওয়া পাওয়া, মানুষের আর্থিক অবস্থা বুঝতে হবে। তো বুঝতে গেলে তাকেই করতে হবে। যাই হোক, তারপরে ওখান থেকে আমি চলে আসি পুলিশ হাসপাতালে, সে আর এক অভিজ্ঞতা আর কি। আমি পুলিশ হাসপাতালে 1 বছর ছিলাম, নেত্রকোনা পুলিশ হাসপাতালে। তো ওখানে যেটা হচ্ছে, পুলিশদের ব্যাপারে তো আমাদের অনেক কথাবার্তা আছে, কিন্তু তাদের অন্দরমহলে ঢোকার তো কোনো সুযোগ তো ছিল না। এই 1 বছরে আমি এই যে পোস্টিংগুলো হচ্ছে, এগুলা কি স্বেচ্ছায় হচ্ছে আপনার ইচ্ছায়?
মানে কি হচ্ছে কর্মকাণ্ডটা তো আমি গভর্নমেন্ট পোস্টিং দিচ্ছে, টুঙ্গিপাড়াটা তো ইনসিডেন্টালি হয়ে গেল, ওইটা আমি জানতাম না। আর কলমাকান্দাটা আপনি নিজে কর্মকাণ্ডটা নিলেন। আমি ডিজায়ার করছি, আর পুলিশ হাসপাতালটাও আমি নিজে ডিজায়ার করছি, কারণ তখন আমাকে কলমাকান্দা ছেড়ে আমাকে ক্যারিয়ার করার জন্য তো আসতে হবে। তো আমি মানে হয়ে গেছে অনেকদিন ওখানে। আমি চেষ্টা করলাম, প্রথম আমার ইয়েতে মেডিকেল কলেজে চেষ্টা ছিল, হয়নি মেডিকেল কলেজ হাসপাতালে, না হতে আমি পুলিশ হাসপাতালে। তো পুলিশ হাসপাতালে হওয়াতে আমি যেটা বললাম যে পুলিশ সার্ভিসের বা পুলিশদের অন্দরমহলে ঢুকে ওই এটা আমি আলোচনায় আনবো না, কিন্তু এটাও আমার একটা বড় অভিজ্ঞতা, বড় অভিজ্ঞতা যে পুলিশদের মানসিকতা, পুলিশদের চিন্তাভাবনা, ওদের আচার আচরণ, ওদের এটিকেট, ওদের নিয়মকানুন, তারপর হচ্ছে এইগুলো আমার অনেক কিছু এই মোটামুটি ওখানে বলতে 8-9 মাস ছিলাম, 8-9 মাসে আমার জানা হয়ে গেছে। এটাও কিন্তু আমার একটা বিশাল অভিজ্ঞতা। এরপরে আমি ওখান থেকে আরেকটা মানে ময়মনসিংহের একটা উপজেলা হেলথ কমপ্লেক্সের একটা ইউনিয়ন হেলথ সেন্টারে কিছুদিন কাজ করে এরপরে আমি এসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসাবে ইয়েতে আসি, ময়মনসিংহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে। ওখানে আমি 2 বছর কাটাই। তো ওখানে আমার ইচ্ছা ছিল যে আমি মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন করব, যে জন্য মেডিসিনে আমি নিই, কিন্তু আনফর্চুনেটলি মেডিসিনে আমার হয় নাই। কিন্তু মেডিসিনের এই 2 বছরের অভিজ্ঞতাটা আমি মনে করি এটা আমার সারা জীবনে, আমি অনকোলজিস্ট হয়েছি কিন্তু এই মেডিসিনের 2 বছরের যে এক্সপোজারটা, এই এক্সপোজারটা আমার খুবই প্রয়োজন ছিল। কারণ মেডিসিনের যে মানে আমি তো মনে করি যে যে সাবজেক্টেই থাকি না কেন, মেডিসিন ছাড়া হবে না, ডিভিশনটা থাকা উচিত, অথবা কুমার ক্লার্ক থাকা উচিত। খুব ভালো লাগছে স্যার, আপনার নানা রকম অজানা তথ্য শুনছি, অবভিয়াসলি ডিফারেন্ট ফ্রম আদার্স। স্যার একটু জানতে চাই যে এই যে অনকোলজিস্ট হওয়ার যে ব্যাপারটা, আমি আপনার কাছ থেকেই শুনে বুঝতে পারলাম যে আপনি যে ডক্টর হবেন আনইউজুয়ালি অন্যদের ফ্যামিলি প্রেশার থাকে, আপনি নিজে থেকে ডিসাইড করে ডক্টর হয়েছেন। অনকোলজিস্ট হওয়াটা কি নিজে থেকে ডিসিশন নিয়ে হয়েছে নাকি স্যার ইনসিডেন্টাল? এটা একটু মানে এটার পিছনে একটু ব্যাকগ্রাউন্ড আছে সামান্য, এই ব্যাকগ্রাউন্ডটা একটু বললে আপনি বুঝতে পারেন। সেটা হচ্ছিল যে আমি যখন এসিস্ট্যান্ট রেজিস্ট্রার ময়মনসিংহে ছিলাম, তখন আমি মেডিসিনে এই ফেলোশিপ পরীক্ষা বারবার খারাপ করতেছিলাম, হচ্ছিল না আর কি, হচ্ছিল না একটু। তখন আমি অলরেডি বিয়ে করছি এখানে আমি 90-এর জানুয়ারিতে, আচ্ছা 90-এর জানুয়ারিতে বিয়ে করছি। তখন কিন্তু এটা বলা হয় নাই, আমি কিন্তু নিপসমও 1 বছর ছিলাম, সেটাও আমার একটা অভিজ্ঞতা, এটা আর এখন আর বলছি না। ওই নিপসমে থাকাকালীন সময় ওইটাও আমি মনে করি যে এটা আমার একটা অ্যাসেট, যে আমি পাবলিক হেলথের যে এক্সপোজার, এই যে মেডিসিনের এক্সপোজার, উপজেলার এক্সপোজার, তারপর হচ্ছে পাবলিক হেলথ, এগুলো প্রত্যেকটা সাইকিয়াট্রি প্রত্যেকটাই আমাকে এনরিচ করছে। আমি ডেফিনেটলি আই ফিল প্রাউড। আমি যে এগ্রিভার্সিটিতে 1 বছর কাটাইছি, এটাতে আমি যে কি মানে বিশাল এখন বলার সুযোগ নাই, আরো কিছু আমি হয়েছে। সুতরাং আমি মনে করি যে কোনো মানুষ, এই কথাটা আমি নিজে মনে করি যে কোনো মানুষ যখন সে তার জীবন চলা যায়, তখন যা কিছু সামনে দেখে তার জন্য উচিত সেই জিনিসগুলোকে সে ওখান থেকে কিছু নিয়ে নেয়, অথবা যে যেখানে দেখবে ছাই আমি মনে করি যে কোনো এই চলার পথে সবকিছুই অভিজ্ঞতার মধ্যে আনলে একটা মানুষ পরিপূর্ণতার দিকে যায়। জি অবভিয়াসলি স্যার, আর জীবনে কোনো অভিজ্ঞতাই আসলে ফেলে দেওয়ার মতো না, সবগুলাই আমাদেরকে এনরিচ করে। তো সাইকিয়াট্রিতে যেটা প্রয়োজন ছিল যে এক্সপোজারের, সেটা হচ্ছিল যে সাইকিয়াট্রিটা এমন একটা সাবজেক্ট যেটা সব সাবজেক্টের সাথে রিলেটেড, লাইক মেডিসিন, হিউম্যান সাইকোলজি, হ্যাঁ সাথে রিলেটেড। কারণ হচ্ছে একটা সার্জারির পেশেন্টের যেমন অ্যাংজাইটি ডিপ্রেশন থাকবে, একটা মানে কার্ডিওলজির পেশেন্টও যেরকম নানান ধরনের সাইকোলজিক্যাল একটা প্রেশারের মধ্যে থাকবে। তো সেক্ষেত্রে এই সাইকিয়াট্রির এই বিষয়গুলো, এবং সাইকিয়াট্রির আরেকটা জিনিস আছে, সাইকিয়াট্রিতে খুব মানে আমরা তো কয়েকটা খুব কমন টার্ম শুনি, সেটা হলো যে সিজোফ্রেনিয়া, ম্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, অল্প কিছু টার্ম শুনি আমরা, ওসিডি শুনি, প্রচুর মানে টার্ম আছে যে টার্মগুলা ওখানে আমি যদি না যেতাম এই টার্মগুলা সম্পর্কে, এবং এই টার্মগুলা
পরবর্তীতে আমি যখন হই, আমার ক্লিনিক্যাল অনকোলজি টিচার হই, আমার ডিপার্টমেন্টে আসি যখন, তখন কিন্তু এই টার্মগুলো এবং এই এক্সপিরিয়েন্সগুলো আমি আমার ছাত্রদেরকে ডিসিমিনেট করছি। এবং আমি মনে করি যে যেমন কাউন্সিলিং একটা ইম্পর্টেন্ট যে আমাদের পার্ট, আমাদের ক্লিনিক্যাল অনকোলজি ক্যান্সার পেশেন্টদের কাউন্সিলিং খুবই ইম্পর্টেন্ট। কাউন্সিলিংটা কিন্তু সাইকিয়াট্রির একটা বড় অংশ। তো যাই হোক, তো ওই যেটা বলছিলাম যে আমি কিভাবে ইনফ্লুয়েসড হয়েছি অনকোলজিতে আসার, আমি যখন স্টুডেন্ট স্টার ময়মনসিংহে ছিলাম তখন আমি পোস্ট গ্রাজুয়েশনগুলো খারাপ ঢুকতে পারতেছিলাম না। তখন ওখানে যে অনকোলজি বিভাগ ছিল, তখন এটাকে রেডিওথেরাপি, এখনও নামগুলো চেঞ্জ হয় নাই, শুধু আমরা আমাদের বিএমএতে তৎকালীন আমি নামটা চেঞ্জ করছি ক্লিনিক্যাল অনকোলজি, আর তখন এই রেডিওথেরাপি ছিল, এখনও মেডিকেল কলেজে রেডিওথেরাপি নামটাই। তো ওখানে ছিল আমাদের আমিনুল সাহেব, ডক্টর আমিনুল ইসলাম, উনি না ওই যে রেডিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো উনি করতো কি, ওই আমরা যখন ক্যান্সারের পেশেন্টগুলো মেডিসিনে পাইতাম তখন রেফারেল দিলে পরে উনি কেমোথেরাপি শিডিউলটা লিখে দিত, আমরা আমাদের ডাক্তারকে দিয়ে এটা আমরা ডিসপেন্স করাইতাম। তো ওনার সাথে ইন্টারাকশন হওয়াতে আমি যখন একটু মেডিসিনে আমার হচ্ছিল না, তখন উনি বলল যে সারোয়ার ভাই আপনি এই এসে পড়েন, অনকোলজিতে এসে দেখেন না আমি কেমন প্র্যাকটিস করতেছি, এই প্র্যাকটিস কিন্তু খুব ভালো, এবং হচ্ছে ক্যান্সারের পেশেন্টগুলোকে আপনি ট্রিটমেন্ট দিয়ে যখন ভালো করতে পারবেন না, কিছুটা ভালো করতে পারবেন, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন, দেখবেন যে কারণ ক্যান্সার মানেই তো এক ধরনের ভীতিকর ব্যাপার। তো সেটা থেকে একটা পেশেন্টকে যদি আপনি অ্যাসিওর করতে পারেন, তার লাইফটা যদি আপনি এক্সটেন্ড করতে পারেন, তার সাইন সিমটমগুলো, এগুলো কিন্তু পেশেন্টের অনেক বড় পাওয়া, আপনি এসে পড়েন। তো এই কথাটা তখন মাথায় ছিল। তো আমি যখন সাইকিয়াট্রিতে গেলাম IPGM এর পোস্টিং নিয়ে, কেরিয়ার করার জন্য না, অ্যাকচুয়ালি আমি সাইকিয়াট্রিতে আমি কি বলে এক্সপোজার প্লাস হচ্ছে আমার IPGM এর পোস্টিং। তো আমি ঢাকায় আসতে হবে কেরিয়ার করার জন্য। তো ওই সময় আমাদের তৎকালীন ওখানে যিনি চেয়ারম্যান ছিলেন IPGM ইউনিভার্সিটি তখন হয়ে যায়, আমি ঢুকার 1 বছর পরেই তো ইউনিভার্সিটি হয়ে গেল, মানে IPGM থেকে ইউনিভার্সিটি হয়ে গেল। তখন চেয়ারম্যান স্যারের নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, স্যার একেবারে যখন টের পাইলো যে আমি মেডিসিনে পরীক্ষা দিব বা এরকম প্রিপারেশন আছে, বলে যে পই করে বলো যে তুমি যদি মানে সাইকিয়াট্রিতে থেকে মেডিসিনে চিন্তা করো কেরিয়ার, তাহলে তোমাকে কিন্তু বের করে দেওয়া হবে। স্যারের থ্রেট খেয়ে আমি কুইট করলাম, কিন্তু সাইকিয়াট্রিতে আমি কেরিয়ার করব না, এটা আমার মানে ডিসিশন, যেহেতু এটা আমার মানে সাথে যায় না আর কি। তো সেক্ষেত্রে আমি কি করব, পরে স্যারকে বললাম যে স্যার আমি সাইকিয়াট্রিতে কেরিয়ার করব না। তো কি চাও? তা বলে স্যার আমি অ্যাডমিশন টেস্ট দিই কি হয়। তো আবার তখন অ্যাডমিশন টেস্ট দিলাম, দেওয়ার পরে তখন ওই BSMOতে এমফিল রেডিওথেরাপি বা অনকোলজি এই কোর্সটা ছিল। চান্স পাওয়া যাওয়ার পরে তো বললো যে স্যারকে বললাম স্যার আমি তো এমফিল রেডিওথেরাপি দিয়েছি। স্যার তখন আর উচ্চবাচ্য করলাম না যে তুমি যে থাকবাই না, তোমার দ্বারা সাইকিয়াট্রিস্ট হওয়া সম্ভব না, আমি বুঝে গেছি, তুমি তাহলে এতে যাও। তো পরে আমি কোর্সে আসি, কোর্স শেষ করার পরে তখন একটা তৎকালীন BSM-এর মধ্যে তখন মাহমুদ হাসান স্যার ভাইস চ্যান্সেলর ছিলেন, তখন একটা সিদ্ধান্ত ছিল যে যারা ওখানে আত্মীকৃত অর্থাৎ গভর্নমেন্ট ছিল, তারপরে মানে BSM-এর মধ্যে রয়ে গেল, এদেরকে আত্মীকৃত বলে, গভর্নমেন্ট ছিল, আর যারা চলে গেল তো চলে গেল। এই আত্মীকৃতরা পোস্ট গ্রাজুয়েশন করলে তাদেরকে পোস্ট দিয়ে দেওয়া হবে। আচ্ছা। তো সেই হিসাবে আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করা হলো, সেটা হচ্ছে ওন পেতে বলে, এটা বাই ওন পে আর কি, সবেতনে, মানে আমি ঠিক প্রমোটেড না, কিন্তু আমাকে পদবি দেওয়া হলো। তো সেটা নিয়ে আমি তখন ডিপার্টমেন্ট তখনও তৈরি হয়নি, শাহাদাত স্যার ছিলেন, উনি ডিপার্টমেন্টে কনস্ট্রাক্ট করার চেষ্টা করতেছে, তখনও বিভাগ ঘোষিত হয়নি। এর মধ্যে পট পরিবর্তন হয়ে যায়, এটা 2001 সন থেকে। তখন পট পরিবর্তন হওয়ার পরে শাহাদাত স্যার অন্যপন্থী ছিলেন,
শাহাদাত স্যারের যে অবস্থানটা, সেই অবস্থানটা নড়বড়ে হয়ে গেল। তো পরবর্তীতে উনি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে ইংল্যান্ডে উনি মারা যান। ওনার অন্য একটা অসুখ ছিল আর কি, মারা যান। এটা 2006 সনের কথা। তখন ডক্টর সৈয়দ আকরাম উনি আইসে উনি তখন সেই সরকারের সাথে ওনার সম্পর্ক ভালো ছিল। তো প্রথম সৈয়দ আকরামের সময় ডিপার্টমেন্ট ঘোষিত হয়, কিন্তু বেড টেড ওয়ার্ড টোয়ার্ড যন্ত্রপাতি এগুলো কিছুই ছিল না। পরবর্তীতে 1/11-এর পরে তার চাকরিটা চলে যায়। আচ্ছা, চাকরিটা চলে যায় কারণ তার পোস্টিংটা নিয়মিত বা বৈধভাবে ছিল না, তদন্ত দেখলে। তো চাকরিচ্যুত হইলে পরে আমি তখন জাস্ট অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি। আচ্ছা, অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি। হঠাৎ করে ওই চাকরি যাওয়াতে হঠাৎ করে সিদ্ধান্ত হইলো যে আমাকে চেয়ারম্যানের দায়িত্ব নিতে হবে। তো আমি তখন চেয়ারম্যানের দায়িত্ব নিলাম। এই চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরেই আমার যুদ্ধ শুরু হলো, ক্লিনিক্যাল অনকোলজি ক্লিনিক্যাল অনকোলজি যুদ্ধ শুরু হলো। তখন ওইটা শুধু অনকোলজি নাম হয়েছিল, ক্লিনিক্যাল অনকোলজিটা আমি পরবর্তীতে 2018-19 সনে এটার এই নামটা পরিবর্তন করি আর কি। এখন ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল অনকোলজি, আগে শুধু অনকোলজি বলা হতো। তো আমার যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধটাই আমার হলো আমার জীবনের বড় যুদ্ধ, যেটা হচ্ছে, এবং আমার এই যে বিএসএমও, তৎকালীন বিএসএমও, এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এই যে পূর্ণাঙ্গ একটা ক্যান্সার বিভাগ তৈরি করা, এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম। এবং এই চ্যালেঞ্জ নেওয়াতে তখন আমার যেটা হচ্ছে যে আমার প্রতিদিনই যুদ্ধ করতে হইতো। আমার সাথে আমার যারা সহযাত্রী শিক্ষক ছিল, শিক্ষকও বেশি ছিল না, 2-3 জন ছিল, পোস্ট ছিল না, তারপর হচ্ছে মেশিন ছিল না, বেড ছিল না, কিছুই ছিল না। আমরা তখন, এখন আপনারা যেটা আউটডোর বহির্বিভাগ দেখেন, 1 নম্বর বহির্বিভাগ, ওই আজিজ সুপার মার্কেটের এখানে টিন শেড ছিল। এই টিন শেডে আমাদের 2-3টা রুম দিয়া আমাদের এই ডিপার্টমেন্টের যাত্রা এটুকু ছিল। আমাদের আর কিছু, ওখানে কেমোথেরাপি দেওয়া হয়তো, আর একটা ব্রেকি থেরাপি নামে একটা ছোট্ট রেডিওথেরাপি মেশিন, যেটা হলো সার্ভাইকাল ক্যান্সারে আমরা দিই। এটা হচ্ছে লগিয়া মেইন রেডিয়েশন থেরাপির পরে এটা দেওয়া হয়। তো এই মেইন রেডিয়েশন থেরাপির মেশিন ছিল না, তো আমরা এইভাবেই শুরু করছি। তো এই যাত্রাতে আমার সাথে আমার প্রশাসন আমাকে সহায়তা না করলে আমি এটা করতে পারতাম না। এই প্রশাসনের সহায়তায় আমি পোস্ট ক্রিয়েট করলাম। তার মধ্যে এই 2010 সন থেকে রেসিডেন্সি প্রোগ্রাম শুরু হইলো। এটার কোর্স কারিকুলাম ডেভেলপ করা তো চারটিখানি কথা না, এটা তো অনেক বড় কথা। আমি এই প্রশাসনের একটা ছিল, গাইডলাইন ছিল, ওই গাইডলাইন সহ, ওই গাইডলাইন অনুসারে আমি যেটা হচ্ছে ক্লিনিক্যাল অনকোলজি, যেটা ফেলোশিপ এফআরসিআর, যেটা ওই এফআরসিআর এর আদলে আমরা কোর্স এবং কারিকুলামটা তৈরি করলাম। ওটা অ্যাকসেপ্ট হলো। স্টিল এটা এখন ওই কারিকুলামটাই চলতেছে, এবং ছেলেপিলেগুলো কোয়ালিটি নিয়ে কিন্তু বেরোচ্ছে। কারণ আমরা যে স্ট্রাকচারটা ক্লিনিক্যাল অনকোলজি এফআরসিআর, সেটাই আমরা ফরম্যাটটা রেখে কিছু এক্সটেনশন, কিছু করে এডিটিং করে এটা দিছি। মেশিন ছিল না, মেশিন নিয়ে একটা বিশাল ব্যাপার। তখনকার আগের প্রশাসন মেশিনের কথা শুনতেই পেত না। হ্যাঁ, এত দামি মেশিন একটা ডিপার্টমেন্টকে দিব, জায়গা কই, জমি কই, কারণ এটা তো একটা প্রোটেক্টিভ এরিয়া লাগে, এগুলো নাই, রেডিয়েশন হ্যাজার্ড হবে কিনা, কত কথা। তো এইগুলোর থেকে আমরা ওভারকাম কইরে আমরা ফাইট করি। আমরা একটা বিশ্বমানের একটা লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন আমরা খুব কষ্ট করে, এবং জায়গা আমরা নিছি। আমাদের তখন খুবই সাহায্য করছিল আমাদের তখনকার প্রাণগোপাল, প্রফেসর প্রাণগোপাল স্যার, ভাইস চ্যান্সেলর। উনি কিন্তু খুবই আগ্রহী ছিলেন যে একটা পূর্ণাঙ্গ ডিপার্টমেন্ট, যে জন্য আমরা যে বর্তমান যে অনকোলজি ভবনটা, যেটা ওই যে পিছনের অংশটা, সেই জায়গাটা দিলেন। এই জায়গাটাকে প্রোটেক্টিভ এরিয়া তৈরি করতে রেডিয়েশন প্রোটেকশনের অনেক বড় বড় কিন্তু থিকনেসের ওয়াল লাগে। এইগুলা করা, রাত দিন পরিশ্রম করা, ওই ওয়াল থিকনেসের যে মানে যে কনস্টিটিউয়েন্টগুলা, যে মানে কি বলে
কতটুকু সিমেন্ট থাকবে, কতটুকু কনক্রিট থাকবে, পাথরের ইয়েটা কি, এগুলো কিন্তু আমাদের হিসাব করতে হয়। আইএর রোলোনজি, একটা রেডিয়েশন থেরাপি মেশিনের যে বাংকারগুলো, এগুলো নিয়ে রাত দিন কমিটির মিটিং, বহুগুলা কমিটি আমরা তৈরি করি, পারচেজ কমিটি, টেকনিক্যাল কমিটি, টেকনিক্যাল রিভিউ কমিটি, এবং সেসব কমিটি তৈরি করা না তো, সেগুলোকে লিড করা, সেগুলোকে প্রসিড করা, এই জিনিসগুলো আমি মানে অত্যন্ত পরিশ্রম। আমি নিজে ফাইলগুলো নিয়ে, কারণ ফাইল তো অনেক সময় চলতে চায় না, নিজে আমি বগল দাবা করে ফাইলগুলো নিয়ে আমি বিভিন্ন প্রশাসনের রুমে গেছি, ফাইল চলতে চায় না, তো সেক্ষেত্রে আমার শিক্ষকরা আমাকে সহায়তা করছে, শিক্ষকরা সহযোগিতা করছে। আমি বলছি যে আপনারা এই ফাইলটা অমুক দিকে গেছে, ওই ফাইলটার পিছনে চলেন। আমি আরেকটা কাজ করছি, আমার মেডিকেল ফিজিসিস্ট একটা পোস্ট আছে, ওরা হচ্ছে রেডিওথেরাপি প্ল্যানিংয়ের একটা খুবই ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার অংশ। এই মেডিকেল ফিজিসিস্টের পোস্ট ক্রিয়েট করতে গেলে আমার কোথাও মেডিকেল ফিজিসিস্টের পোস্ট নাই, কোনো মেডিকেল কলেজে নাই, কোনো ইভেন এনআইসিএস পোস্ট নাই। তা আমি মেডিকেল ফিজিসিস্টের পোস্ট কিভাবে দিই? টেকনোলজিস্ট আছে, মেডিকেল ফিজিসিস্ট একটা যে ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার, এটা আমাকে বোঝানো হয়েছে, পরে বুঝাইতে হয়েছে, আমি বুঝাইছি, পরে প্রাণগোপাল স্যার বুঝছে, পোস্ট ক্রিয়েট করছে, পোস্টের যে কিছু নিয়ম কারণ আছে, তারপরে কি ক্রাইটেরিয়ায় তাদেরকে নেওয়া হবে, তাদের কোয়ালিফিকেশন কি হবে, এগুলো সব সেট করছে। কইরে এই মেডিকেল ফিজিসিস্ট পোস্ট আমি প্রথম বাংলাদেশে এই মেডিকেল ফিজিসিস্ট পোস্ট ক্রিয়েট করছি এবং রিক্রুটমেন্ট হয়েছে। এটা ছাড়া তো আমার মেডিকেল ফিজিসিস্ট ছাড়া কিন্তু রেডিওথেরাপি প্ল্যানিং করা যায় না। আমাদের অনকোলজিস্টের একটা অংশ আছে আর ওদের একটা অংশ আছে, ওরা নন ডক্টর কিন্তু এদের অংশ আছে। এই সমস্ত কিছু করছি। শুরুতে বেড ছিল মাত্র 5টা, পরে ছাড়া পড়ছে। এই 5টা বেড থেকে আমি 60টা বেডে উন্নতি করছি, এখন 60 বেড, এবং কোনো ইউনিট ছিল না। আমি 4টা ইউনিট করছি, কোনো আমাদের কোনো ছিল না, ডিভিশন বা কোনো উইং ছিল না। আমি মেডিকেল অনকোলজি ডিভিশন করছি, রেডিয়েশন অনকোলজি ডিভিশন করছি। স্যার, আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আপনার মতো একজন গুণী ব্যক্তিত্ব এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি তৎকালীন বিএসএমএমইউ সেটার ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপনি। আপনার জীবনের অজানা তথ্যগুলো আমরা জানতে পেরেছি। আপনি বলেছেন যে আপনি রেসিডেন্সি কোর্সটা চালু করেছেন, আপনার আন্ডারে অনেক স্টুডেন্টরা হয়তোবা পাশ করে বেরিয়েছে, তারা ক্লিনিক্যাল অনকোলজি প্র্যাকটিস করছেন, ভবিষ্যতেও আরও স্টুডেন্টরা নিশ্চয়ই আসবেন, যেহেতু রাইজিং একটা ফিল্ড, অলরেডি রেইজড একটা ফিল্ড, এবং সিট সংখ্যাও হয়তো আরও বাড়বে। তো ভবিষ্যতে যারা এই ফিল্ডটাতে আসতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ বা কি দিক নির্দেশনা থাকবে? ধন্যবাদ। এটা পরিষ্কার যে আমরা যে রোগীগুলো নিয়ে ডিল করি, অর্থাৎ ক্লিনিক্যাল অনকোলজিস্টরা, তাদের হচ্ছে ক্যান্সার পেশেন্ট। ক্যান্সার পেশেন্টের প্রথম যে জিনিসটাই হয় সেটা হচ্ছিল যেটা ডিটেক্টেড হওয়ার পরে, ডায়াগনোসিস হওয়ার পরে প্রথমটাই যে প্রশ্নটা যে আমার কি হবে, আমি বাঁচব কি না, আমার এই রোগটা পরিণতি কী। তো এখানে এই জিনিসগুলোর সাথেই কিন্তু আমি যেটা আমার স্টুডেন্ট বা যারা ক্লিনিক্যাল অনকোলজিস্ট হবে তাদের প্রতি আমারই থাকবে যে খুবই স্পর্শকাতর জায়গাটা এটা, যে পেশেন্টের যেটা অ্যাংজাইটি, তার ডায়াগনোসিস সম্পর্কে, সেখানে কিন্তু তাকে মানবিক হইতে হবে। তাকে শুধু প্রফেশনাল একজন ডাক্তার হিসাবে বা স্পেশালিস্ট হিসাবে চিকিৎসা দিয়ে যাবে, এটা কিন্তু অন্ততপক্ষে অনকোলজি ফিল্ডে এটা যায় না। তাকে মানবিক হইতে হবে, পেশেন্টের প্রতি তার শুধু সহানুভূতি না, সহমর্মিতা, তার একজন হিসাবে তাকে চিন্তা করতে হবে যে তার যে ক্যান্সার হয়েছে, আমার ক্যান্সার হইলে আমার কি করা বা কি করতাম, ওই দৃষ্টিভঙ্গি থেকেই তাকে কিন্তু ডিল করতে হবে। পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হলো আমাদের যে আর্থসামাজিক পরিস্থিতি, সেই পরিস্থিতি হিসেবে বিবেচনায় সেটা হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসাগুলো কম বেশি কিন্তু ব্যয়বহুল। আপনি জানেন কি রেডিওথেরাপি, কি কেমোথেরাপি, এখন তো ইমিউনোথেরাপিউটিক এজেন্টগুলো আরও বেশি দাম।
তো সেক্ষেত্রে তার চিকিৎসা বিবেচনায়, ক্যান্সারের চিকিৎসা বিবেচনায় বা রোগীর অবস্থা বিবেচনায় সে কিন্তু তার আর্থসামাজিক দিকটা, বিশেষ করে আর্থিক দিকটা বিবেচনায় যেন আনে। আমি তো মনে করি যে 80% রোগী আমাদের যে কনভেনশনাল যে ড্রাগগুলো এগুলো দিয়ে ভালো হয়ে যায়, আর 20% যারা অ্যাডভান্স, যাদের সেকেন্ড লাইন থার্ড লাইন লাগে, সেক্ষেত্রে এই বিবেচনাটা করতে হবে। তাহলে দুইটাই আমার মেসেজ, যে তাকে রোগীর দৃষ্টিভঙ্গি থেকে তার রোগ, তার চিকিৎসা বিবেচনা যেন করা হয়, শুধু প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থেকে না। আর যখন চিকিৎসা দিবে তখন যেন এটা মনে থাকে যে তার আর্থিক দিকটা যেন বার্ডেন না হয়ে যায়। জি, এই আর যদি যেটা হচ্ছে যে স্কিলনেসের কোনো বিকল্প নাই। স্কিলনেস এলো হচ্ছে আমি মানে সেটা নিজের মধ্যে ডেভেলপ করতে অবশ্যই হবে, করতে হবে। তার জন্য যা করা প্রয়োজন তা করতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, আপনার গ্লোরিয়াস প্রফেশনাল লাইফের পুরোটা না হলেও অনেকটাই আমরা জানতে পেরেছি অজানা তথ্য। একটা পার্সোনাল লাইফ তো সবারই থাকে, যতটুকু আপনি রিভিল করতে চান আর কি স্যার, আপনার বিয়ে, আপনার পরিবার, সন্তান সন্ততি নিয়ে যেটুকু আপনি দর্শকদের জানাতে চান স্যার। ধন্যবাদ। একটু তো জানাতেই হয়, সেটা হচ্ছে যে আমার ফ্যামিলি খুবই ছোট্ট, যদিও আমরা ভাই বোনরা অনেক ছিলাম, কিন্তু আমার নিজস্ব যে ফ্যামিলি সেটা হচ্ছিল যে আমার স্ত্রী আর একমাত্র সন্তান হলো পুত্র সন্তান একজন। আচ্ছা, তো আমাদের বিয়ে হয় হচ্ছে 1990 সালে। হ্যাঁ, 90 সালে পরিচিতির মধ্যে দিয়ে তাকে আমি আগেই চিনতাম ছোটবেলা থেকে। তো ছোটবেলা থেকে হ্যাঁ, কিভাবে ছোটবেলা স্যার? থেকে, এলাকাবাসী? সে আমার ময়মনসিংহে। আমি স্যার যে খুব টেকনিক্যালি অ্যাভয়েড করে গেছেন। না খুব একটা মানে ওই ধরনের স্যার, কারণ আমার লেখাপড়া, আমার প্রফেশনের কারণে তার সাথে আমার তার মানে ফাদারের চাকরিগত কারণে তাকেও ময়মনসিংহের বাইরেই বেশিরভাগ থাকতে হয়েছে। আচ্ছা, সুতরাং আচ্ছা। ছিল না। পরবর্তীতে যখন বিয়ের প্রসঙ্গ আসে তখন হয়তো বা আবার যোগাযোগটা রিএস্টাবলিশড হয়। তারপরে পারিবারিকভাবে এটা হয় 1990 সনের কথা। আর আমার একমাত্র ছেলে, সে ওই ডেন্টাল সার্জন, জি, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আপনি বলেছেন পোস্ট গ্রাজুয়েশন করি। জি, এখন একটা বেসরকারি মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কর্মরত আছে। ছোট্ট ফ্যামিলি। আমি ঢাকায় থাকি, ফার্ম গেট এলাকায় একটা বাসায়, নিজস্ব বাসায়। এই তো আমার যেহেতু ছেলে বিয়েও হয়ে গেছে, ছেলের মানে যে ওয়াইফও ডাক্তার, সে একটা ফার্মাসিউটিক্যালে জব করে। তো সেক্ষেত্রে ফ্যামিলির ব্যাপারে আর কিছু তেমন বলার নাই, আমরা এই 2-3 জন নিয়ে আমরা আছি আর কি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনে আপনার মূল্যবান সময় থেকে অনেকটা সময় আপনি দিয়েছেন, আমরা কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি। সুপ্রিয় দর্শক, আশা করছি রেনাটা ক্যান্সার কেয়ার প্রেজেন্টস দ্য ডক্টরস ডায়েরির আজকের আয়োজনটি আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করেছেন। পরবর্তী আয়োজনে স্বাগতম জানিয়ে আমি ডাক্তার তামান্না মাহমুদ উর্মি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আবারও স্যার আপনাকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকেও।